সুপ্রিয় দর্শক, শিক্ষার্থীদের স্বপ্ন ও ক্যারিয়ার নিয়ে আমাদের আয়োজন চাকরি.com অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, এই অনুষ্ঠানে আমরা একটি নির্দিষ্ট বিষয়ে ক্যারিয়ার নিয়ে আলোচনা করে থাকি, আর এই আলোচনায় যুক্ত হন একজন বিশেষ অতিথি। দর্শক, এছাড়াও আমাদের অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে কিছু চাকরির খবর জানব। দর্শক, আসুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব সাব্বিরুল আলম চৌধুরী। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। প্রথমেই জানতে চাইব যে শিক্ষার্থীরা আসলে অনেকেই ব্যাংকিং সেক্টরে অনেক বেশি আগ্রহী এই ব্যাংকিং সেক্টরে জব করার জন্য। আপনার কাছে প্রথমে জানতে চাইব যে শিক্ষার্থীরা ক্যারিয়ার হিসেবে ব্যাংকিংটা আসলে কেন বেছে নেবেন? ব্যাংকিং একটা আসলে সম্মানজনক পেশা। ব্যাংকিংয়ের বিষয়টা হচ্ছে প্রথম স্থায়িত্ব, নিরাপত্তা ব্যাংকিং কেরিয়ারে পাওয়া যায়। আর দ্বিতীয়ত এটা পূর্ণ সরকারি জবের পাশাপাশি এটাও একটা সরকারি জব। সমস্ত ফ্যাসিলিটিজ এখানে আছে, আকর্ষণীয় সুযোগ সুবিধা, বেতন, বিশেষ করে সরকারের অন্যান্য ডিপার্টমেন্টের চেয়ে অনেক ফ্যাসিলিটিজ এখানে আরও বেশি আছে। আর দ্বিতীয়ত এই ব্যাংকিংয়ে চাকরি করলে সরাসরি অর্থনীতির সাথে যুক্ত হওয়া যায়। আপনি ব্যাংকিংয়ে একটা কমার্শিয়াল ব্যাংকের কাজ হচ্ছে আপনার ডিপোজিট গ্রহণ করা, পাশাপাশি এটা আপনাকে ঋণ আকারে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে, বিভিন্ন যারা সুবিধাভোগী তাদের কাছে ঋণ হিসেবে বিতরণ করা। এই বিতরণ করতে গিয়ে আপনি সরাসরি নিজেকে জাতীয় অর্থনীতিতে যুক্ত করে ফেলা যায়। আর দ্বিতীয়ত ব্যাংকিংয়ে কেরিয়ার গ্রোথটা বেশি। আপনার যদি পারফরমেন্স ঠিক থাকে আপনার প্রমোশন খুব সহজেই হয়ে যায়। আর ব্যাংকিং একটা বলতেই বোঝায় আপনার এখানে ট্রাস্টের একটা বিষয় আছে। আমিও ঠিক এইভাবেই কেন্দ্রীয় ব্যাংকে জয়েন করেছি। এই কেন্দ্রীয় ব্যাংকের চাকরি করেই আমার কিন্তু এই পর্যন্ত আসা। ব্যাংকিং তো আসলে একটি দেশের অর্থনীতির মূল স্তম্ভের মধ্যে একটি হচ্ছে ব্যাংকিং। আমাদের দেশকে যে অর্থনীতি যে চালিকা শক্তি বলে থাকি, ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটু এই যে একটি গুরুত্বপূর্ণ চাকরি শিক্ষার্থীরা করবে, এক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের যেই কোন বিষয়গুলো নিজেকে কিভাবে গড়ে তুলবে শিক্ষার্থীরা এই ব্যাংকে চাকরি করতে হলে? ব্যাংকিং বলতে দুটা বিষয় আছে, একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকিং, আরটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকিং। কেন্দ্রীয় ব্যাংকের বিষয়টা হচ্ছে তারা নীতি নির্ধারণী কাজগুলো করে, আর কেন্দ্রীয় ব্যাংকের কাজেই হচ্ছে মুদ্রানীতি প্রণয়ন করা ও বাস্তবায়ন করা, আপনার রিজার্ভ ম্যানেজমেন্ট করা, নোট প্রচলন করা, এগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজের মধ্যে মূল কাজ। আর কমার্শিয়াল ব্যাংকের কাজ হচ্ছে আপনার ডিপোজিট নেয়া, এটাকে ইনভেস্টমেন্ট আকারে জনসাধারণের মাঝে বিলি করা, ওখান থেকে প্রফিট আর্ন করা, ট্রেজারি ম্যানেজমেন্ট করা, ইনভেস্টমেন্ট ব্যাংকিং করা, এসএমইতে কাজ করা। এগুলো হচ্ছে মানে সরাসরি পাবলিকের সাথে, যারা বেনিফিশিয়ার আছে তাদের সাথে যুক্ত হওয়া। আর কেন এটাকে কেরিয়ার হিসেবে নিতে হবে, এটা হচ্ছে বিষয়টা এই ধরনের, আপনি যদি আদার দেন কোনো না থাকে, সরাসরি সার্ভিস সেক্টরে যুক্ত হওয়ার জন্য ব্যাংকিং সেক্টরেই একেবারে উত্তম পেশা বলে আমি মনে করি। আর এখানে সবচেয়ে বেশি নিরাপত্তা থাকে, বিশেষ করে সরকারি ব্যাংকের ক্ষেত্রে আর কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে। এটা যদি মানে কোনো ধরনের যদি কাজের ডেভিয়েশন না হয়, এখানে সবচেয়ে বেশি নিরাপদ। যারা আসলে যে শিক্ষার্থীরা আছে যারা ব্যাংকিং আসলে ভালোবাসে অথবা পছন্দ করে, তারা যদি ব্যাংকিংয়ে যদি স্বপ্ন নেয় যে আমি ব্যাংকে চাকরি করব, তাহলে সে আসলে তার পড়াশোনাটা কিভাবে হবে, সে কিভাবে শুরু করবে? ব্যাংকে চাকরি করার জন্য নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে এমনটা কিন্তু নেই। যারা ফিজিক্সে পড়ে তারাও কিন্তু দেশের বিশিষ্ট ব্যাংকারে পরিণত হয়েছে। তবে অর্থনীতি, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, পরিসংখ্যান, ম্যাথ যারা ভালো মজবুত ভিত থাকবে তাদের এখানে আসলে প্রায়োরিটিটা বেশি হয়। কারণ ব্যাংকিং রিক্রুটমেন্টে অনেক ক্ষেত্রে কিন্তু এই ম্যাথের উপরেই বিশেষ করে আপনার এখানে রেজাল্টটা নির্ধারণ হয়ে থাকে। আর দ্বিতীয়ত কেন্দ্রীয় ব্যাংকের রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে অ্যানালিটিক্যাল এবিলিটি, তারপরে আপনার সংখ্যা বিশ্লেষণ, ক্রিটিক্যাল রিজনিং, এই বিষয়গুলো চমৎকার করে যে বিশ্লেষণ করতে পারবে, ভাইভাতে কিন্তু তাদেরকে খুব প্রাধান্য দেওয়া হয়। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের চাকরি তো আসলে অনেকের কাছে একটি স্বপ্ন, এবং বলা হয়ে থাকে যে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাটাও আসলে চাকরির যে পরীক্ষা সেটিও অনেকখানি কঠিন। তো এই ক্ষেত্রে আসলে বাংলাদেশ ব্যাংকের যদি চাকরির জন্য কোনো শিক্ষার্থী চায় যে পড়াশোনা করে বাংলাদেশে চাকরি করবে, তাহলে তার জন্য আসলে কিভাবে প্রস্তুতি নিতে হবে? বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট হয় দুইটা পর্যায়ে, 10ম গ্রেড
অফিসার, আর নবম গ্রেড হচ্ছে সহকারী পরিচালক। সহকারী পরিচালকের মধ্যে আবার ভিন্নতা আছে, সহকারী পরিচালক জেনারেল, সহকারী পরিচালক গবেষণা, সহকারী পরিচালক পরিসংখ্যান, আলাদা আলাদা বিষয় আছে। আরেকটা পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ করে অফিসার ক্যাশ পদে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা একেবারে স্পেসিফিক আলাদাভাবে হয়। এটা বাংলাদেশ ব্যাংকের এইচআরডি ডিপার্টমেন্টেই এটা পরিচালনা করে। আর যারা কমার্শিয়াল ব্যাংকে তারা পরীক্ষা দিবে, তারা এটাও বাংলাদেশ ব্যাংকের সুপারভিশনে হয়। ব্যাংকার সিলেকশন কমিটি নামে একটা কমিটি আছে, এই কমিটি এই বিষয়গুলা দেখে থাকে। আর বাংলাদেশ ব্যাংকের জন্য আসলে বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নাই, কিন্তু বললাম তো, আগের প্রশ্নেই বলেছি, অ্যানালিটিক্যাল এবিলিটি, যাদের সিদ্ধান্ত গ্রহণে পারদর্শিতা হবে, ভাইভাতে এটা বুঝে নিয়েই কিন্তু বিশ্লেষণধর্মী যখন বুঝতে পারবে, তখনই আসলে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়। আর মূলত এই রিক্রুটমেন্ট পরীক্ষাতেই এমসিকিউ, ভাইভা, এমসিকিউ হচ্ছে বাছাই পর্ব, তারপরে রিটেন প্লাস ভাইভা। মূলত রিটেনে যারা ভালো করবে তারাই কিন্তু যে কোনো চাকরির সিলেকশন পরীক্ষায় এগিয়ে আসবে। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে সেম। আপনি তো কেন্দ্রীয় ব্যাংকে আছেন, বাংলাদেশ ব্যাংকে, এবং আরও সরকারি ব্যাংকও আছে, বেসরকারি ব্যাংকও আছে, এই সবগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়? কেন্দ্রীয় ব্যাংক তো নীতি নির্ধারণ করে। কেন্দ্রীয় ব্যাংক আসলে আমরা ব্যাংক বলি ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ব্যাংকিং কাজ তেমন একটা নাই। আমরা ব্যাংকারদের ব্যাংক, সরকারের ব্যাংক। আমরা ব্যাংকিং আইন প্রণয়ন করি, যেমন ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট। ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যদি আপনার, যদিও বা সরকারের আইন, কিন্তু এটা প্রপোজ করে বাংলাদেশ ব্যাংক। যেমন আপনার বাংলাদেশ ব্যাংক অর্ডার, এটা সরকার করে, বাট প্রপোজ করে কোথায় কোথায় অ্যামেন্ডমেন্ট হতে হবে বাংলাদেশ ব্যাংক। যেমন আর্থিক প্রতিষ্ঠান আইন, এগুলা যদিও বা সরকারি বিষয়, কিন্তু প্রপোজ করে বাংলাদেশ ব্যাংক থেকে। সরকারি ব্যাংক হচ্ছে বাণিজ্যিক, বিশেষ অপারেশনাল কাজগুলো করে থাকে, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। প্রাইভেট ব্যাংকগুলোও কিন্তু তারা অপারেশনাল কাজ করে থাকে, যেমন ট্রেজারি ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ইনভেস্টমেন্ট থেকে শুরু করে এসএমই, এসবগুলো কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে সুপারভিশন করে, আর কেন্দ্রীয় ব্যাংক যত ধরনের সহযোগিতা প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক দিয়ে থাকে। সরকারি ব্যাংকের মধ্যে প্রাইভেট ব্যাংক, নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রাইভেট ব্যাংক আর প্রাইভেট মালিকানাধীন বিষয়, আর সরকারি ব্যাংক সরকারের মালিকানাধীন বিষয়। কাজ কিন্তু অনেকটা সেম, বরং প্রাইভেট ব্যাংকে এখানকার তুলনায় বর্তমানে একটু চাকরির যদি নিরাপত্তা কম হয়, কিন্তু প্রাইভেট ব্যাংকে পারফরমেন্স দেখানোর সুযোগটা বেশি, এটা আমি মনে করি আর কি। সরকারি ব্যাংকের নিরাপত্তাটা বেশি। দুটো দেখা যাচ্ছে যে আসলে প্রতিটি ব্যাংকেরই আলাদা আলাদা কিছু সুবিধা আছে। আর একটু এই মুহূর্তে একটু জানতে চাইবো, আমাদের যারা ব্যাংকে যারা নতুন চাকরি নিয়েছেন, একদম নতুন জয়েন করেছেন, তাদের জন্য আসলে তাদের জন্য কি পরামর্শ থাকবে তারা ব্যাংকিং সেক্টর ভালো করার জন্য? নতুন যারা চাকরি করে আসলে তাদেরকে মূলত পোস্টিং এবং কমফোর্ট জোন না খুঁজে তাদেরকে প্রথম দিকের কয়েক বছর শেখার জন্য কিন্তু মনোনিবেশ করা দরকার। তাদেরকে সিনিয়রদের কাছ থেকে শিখতে হবে, তবে সিনিয়র যেটা বলবে ওইটা ঠিকভাবে বলা হচ্ছে কিনা ওই বিষয়ের উপর খেয়াল রেখে নীতি নৈতিকতার সাথে আপোষ না করে প্রথম বছর পাঁচেক যদি এভাবে এগিয়ে যায়, তখন তারা নিশ্চয়ই কেরিয়ার গঠন করতে পারবে। এইখানে আরেকটা বিষয় হচ্ছে, ব্যাংকের চাকরি করার পরে এখানে কেরিয়ার গ্রোথের পাশাপাশি আপনি এই যে বিভিন্ন ব্যাংকিং এক্সপার্টাইজ নিয়ে তারা বিভিন্ন রেগুলেটরি প্রতিষ্ঠানে চাকরি করতে পারে, বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থায় কাজ করার সুযোগ আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের ফ্লারিশ করার সুযোগ কিন্তু রয়ে গেছে এই শুধু ব্যাংকিং ফিন্যান্সের অ্যাক্টিভিটিস নিয়ে। ব্যাংকারদের আসলে দেশে বিদেশে যে উচ্চশিক্ষার কোনো সুযোগ আছে কিনা এবং প্রশিক্ষণের কোনো সুযোগ রয়েছে কিনা? এখন তো আসলে গ্লোবাল ভিলেজ, প্রথম আপনি নিজেই কিন্তু এই প্রশিক্ষণটা নিজে আপনি অনলাইন অথবা নিজে আপনার বলেন চ্যাট জিপিটি বলেন, এআই বলেন, গুগল বলেন, ওখান থেকে নিজেই নিতে পারেন। এরপরেও দেশে এবং বিদেশে প্রচুর সুযোগ আছে। দেশে ব্যাংকারদের ট্রেনিংয়ের জন্য বিআইবিএম আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, তারপরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি আছে, তারপরে ব্যাংকারদের জন্য বিশেষ সাবজেক্টের উপরে প্রশিক্ষণ আইবিএ পরিচালনা করে থাকে। বিদেশে তো আছেই প্রচুর, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে যারা সহকারী পরিচালক অফিসার হিসেবে জয়েন করেন তারা কিন্তু প্রচুর বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে প্রচুর কোর্স করার সুযোগ পান। তারা আপনার অস্ট্রেলিয়াতে স্কলারশিপ নিয়ে যেতে পারেন, জাপানে আইএমএফের আছে, এডিবির আছে, পাশাপাশি আপনার এইখানে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে প্রতি বছর বাংলাদেশ ব্যাংক থেকে 25 জনকে মাস্টার্স করার জন্য সুযোগ দেওয়া হয়। তবে এখানে একটা শর্ত আমাদের গভর্নর স্যার আরোপ করেছেন, এটা হচ্ছে অ্যাডমিশনটা নিজেকে ম্যানেজ করতে হবে এবং ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে 200-র মধ্যে থাকতে হবে, তখন আমরা এই স্কলারশিপটা দিব, টাকা যায় লাগুক, টাকার কোনো সমস্যা নেই।
দারুণ একটি সুযোগ। আচ্ছা, একটি বিষয় আসলে জানতে চাই যে এই আমাদের দেশে তো এখন বেশ কিছু বিদেশি ব্যাংকও রয়েছে, বাইরের দেশের ব্যাংকও রয়েছে। সেই ব্যাংকগুলোতে আসলে যারা চাকরি করতে চায় তাদের জন্য কি আলাদা কোনো পড়াশোনা করতে হয় কিনা, সেখানে আসলে সুযোগ কেমন রয়েছে? না, ব্যাংকিংয়ের জন্য আপনি সরকারি ব্যাংকে যে ধরনের পড়াশোনা, ফরেন ব্যাংকের জন্য সেম পড়াশোনা। এখানে ব্যাংকিং তো একই, ব্যাংকিং তো আপনার ডেবিট ক্রেডিট যাই বলেন, ইনভেস্টমেন্ট বলেন, একই বিষয়। কিন্তু আপনি যখন নিজেকে পারফরমেন্স বৃদ্ধি করবেন, নিজেকে আপনি একটু অভিজ্ঞ করে তুলবেন, তখন তাদের মার্কেটে তার ডিমান্ডটা বাড়বে, স্বাভাবিক। আপনি বিদেশি ব্যাংকগুলোতে যেমনটা হয়, আপনি যাদের পারফরমেন্স ভালো অন্য ব্যাংকে, তাদেরকে কিন্তু তারা লুফে নেয়, রিক্রুট করে। কারণ তাদের রিক্রুটটা কিন্তু বিভিন্ন পদে হয়। যেমন সরকারি ব্যাংকে আপনার অফিসার, সিনিয়র অফিসারের রিক্রুট হয়, এরপরে উপরের দিকে কিন্তু আর তেমন একটা রিক্রুটমেন্ট হয় না, মাঝখানে কোনো ডেভিয়েশন নাই। কিন্তু প্রাইভেট ব্যাংক এবং বিভিন্ন বিদেশি ব্যাংকগুলো তারা পারফরমেন্স দেখে অন্য ব্যাংকের যাদের রিপুটেশন ভালো তাদেরকে কিন্তু হায়ার করে তাদের ইয়ের জন্য, মানে ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর জন্য। যারা ব্যাংকে চাকরি করতে যায়, বেসরকারি ব্যাংক আছে, তাদেরও আসলে বিভিন্ন সুযোগ রয়েছে, অন্য ব্যাংকে যাওয়ারও বেশ কিছু সুযোগ রয়েছে। এটা প্রাইভেট ব্যাংকে সবচেয়ে বেশি সুযোগ, আর কমার্শিয়াল ব্যাংক যেটা সরকারি আছে ওখান থেকেই বেশি যেতে পারে। আর একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে সুইচ করার সুযোগ আছেই। সুইচ করতে হয় কি, তারা উপরের দিকে ওঠার কেরিয়ার গ্রোথটা বেশি, মানে স্টেপ বাই স্টেপ সিঁড়ি দিয়ে উঠতে হয় আর কি। আর আমাদের দেশে আসলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা আছে তাদের একটি ধারণা হচ্ছে যে ব্যাংকে চাকরি করতে হলে আসলে কমার্স নিয়ে পড়তে হয়, বাণিজ্য নিয়ে পড়তে হবে। এই ধারণাটা কি আসলে ভুল কিনা, এটি সঠিক কিনা, এটি একটু জানাবেন যে আসলে। আমি প্রথম দিকে বলেছিলাম, মানে এখানে জেনারেল লেখাপড়া যারা আসছে তারাও ব্যাংকে কাজ করতে পারে, আর যাদের অর্থনীতি, ব্যাংকিং, অ্যাকাউন্টিং বিষয়ে ভালো জ্ঞান আছে তারাও করতে পারে। কিন্তু যারা জেনারেল, যেমন একটা যে জেনারেল সাবজেক্টে পড়ে, তার যদি ম্যাথে ভালো দখল থাকে সে নিশ্চয়ই করতে পারবে। আপনি খবর নিয়ে দেখবেন ফিজিক্স, কেমিস্ট্রির অনেক লোক কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। আসলে সাবজেক্ট কোনো বিষয় না, যে কোনো বিষয়ে। আপনি আসলে এই যে সফল হলেন, এত দূর আসতে পেরেছেন, এই গল্পটুকু যদি আমাদেরকে একটু শিক্ষার্থীদের জন্য যদি বলেন। আসলে সফল, এটা আমার এই বর্তমান যে পদে আছি এটা বাংলাদেশ ব্যাংকের জন্য সর্বোচ্চ প্রমোশনাল পদ। এরপরে কিন্তু আমাদের আর কোনো পদ নাই, প্রমোশনের কোনো সুযোগ নাই। আমাদের ডেপুটি গভর্নর এবং গভর্নর কিন্তু সরকার কর্তৃক নিযুক্ত হয়ে আছে। এগুলাতে হয়তো এখান থেকে কেউ যদি চয়েসে থাকে তখন হয়তো তারা ডিজি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন। এই যে আমরা এই পর্যন্ত 30-32 বছর এই পর্যন্ত আসা, এখানে যে একটু সুখকর ছিল তা না, এইখানে বাধাও ছিল, ব্যর্থতাও ছিল। বাধা আমার কাজে কর্মে কোনো বাধা না, অনেক সময় আপনি অফিসিয়াল বিভিন্ন কারণে কিন্তু আমাদের বাধা হয়ে যায়। এরপরেও আমরা যেখানে একটু ব্যর্থ হয়েছি, যেখানে একটু বাধা পেয়েছি, ওই বাধাকে আমি কিন্তু শক্ত বীথ হিসেবে নিয়ে আমি ওইটাকে আর থেকে শিক্ষা নিয়ে আমি সামনে এগিয়ে গেছি, এবং এগিয়ে গিয়ে আজকে আমি এই পর্যন্ত এসেছি। আপনার স্কুল কলেজে জানতে চাই আসলে শুরুটা কিভাবে হয়েছিল, সেটি যদি একটু বলেন। আমার লেখাপড়া কিন্তু চট্টগ্রামে। আমি পিটিআইতে পড়েছি সদরঘাট, তারপরে কলেজিয়েট স্কুল, এরপরে চিটাগং কলেজ, চিটাগং ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অনার্স মাস্টার্স। এরপরে আমি আরও 2টা মাস্টার্স করেছি, ব্যবসা প্রশাসনের মাস্টার। লতে আমি স্নাতকোত্তর করেছি। তারপরে গিয়ে বাংলাদেশ ব্যাংকে। না, বাংলাদেশ ব্যাংকে এর আগে না, এগুলো মাঝখানে, এই পরের 2টা মাস্টার্স কিন্তু বাংলাদেশ ব্যাংকে থাকা অবস্থায় করা। আর আমাদের এইখানে বাংলাদেশ ব্যাংকে যে বিষয়টা হচ্ছে, আমাদের প্রচুর কিন্তু ফরেন ট্রেনিংয়ের সুযোগ আছে। আমারও বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে, এবং যারা ইদানিং ঢুকছে তারাও কিন্তু বিদেশে ইতোমধ্যে কিন্তু অনেকবার গিয়েছেন। এই বিষয়টা কিন্তু এখন বিভিন্ন প্রাইভেট ব্যাংকও কিন্তু শুরু হয়েছে। যেমন আপনার বিভিন্ন সাপ্লাই চেইনের উপরে কিছু জায়গায় সিঙ্গাপুর একটা কোর্স, তারপরে আপনার অ্যান্টি মানি লন্ডারিংয়ের উপরে বিভিন্ন দেশে ট্রেনিং হচ্ছে। এগুলো কিন্তু এখন খুব বিস্তৃত আর কি। একটু যদি অফিসে পারফরমেন্স দেখানো যায়, তারা ট্রেনিংয়ের এই সুযোগটা পায়। যারা ব্যাংকে চাকরি করেন বা যারা করতে চাচ্ছেন, তাদের কেউ চিহ্নিত করে থাকেন যে ব্যাংকে চাকরি আসলে ঝুঁকিপূর্ণ কিনা, তো এই ক্ষেত্রে আসলে কি বলবেন? আপনার ব্যাংকের চাকরি তো রিস্ক সব জায়গায় আছে, চ্যালেঞ্জ সব জায়গায় আছে। আপনার ঝুঁকিপূর্ণ বলতে, ঝুঁকি নিলে অতিরিক্ত ঝুঁকি নিলে হয়তো ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনার যদি আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট করেন, ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনি যদি সব কিছু ঠিকভাবে করে, আপনার প্রপার অ্যানালাইসিস করে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, ঝুঁকির তো কোনো কারণ নাই।
তবে সবসময় নিজেকে যদি সৎ রাখার চেষ্টা করেন, বায়াস না হন, আসলে দেখবেন যে এখানে ঝুঁকির কোনো সুযোগ নেই। যারা ব্যাংকিং সেক্টরে আছেন বা যারা ব্যাংকিংয়ে চাকরি করতে যাবেন, তারা অনেকেই বলে থাকেন যে আসলে এই ব্যাংকের জন্য আলাদা ইংরেজি বা কোনো স্পেসিফিক যে বিষয়ে দক্ষতার কথা বলছিলেন, মানে এই দক্ষতাগুলো যদি একটু আবার বলতেন যে আসলে বিষয়টা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট বলতে এটা আপনার একজন রিক্রুটির কি লাগবে, একাডেমিক ভিত্তি লাগবে, মানসিক ভিত্তি লাগবে, স্কিল ডেভেলপমেন্ট লাগবে। একাডেমিক ভিত্তি তো বললাম, আর স্কিল ডেভেলপমেন্টের মধ্যে লিডারশিপ কোয়ালিটি লাগবে, আপনার ডিজিটাল লার্নিং লাগবে, কম্পিউটার লিটারেসি লাগবে, মাতৃভাষা বাংলা তো আর বিশেষ করে জানার প্রয়োজন নেই। যে ইংরেজি জানে সে নিশ্চয়ই একটু এগিয়ে থাকবে, যে আরেকটা ভাষা জানে সে আরেকটু এগিয়ে থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়। শিক্ষার্থী যারা এখন পড়াশোনা করছে, স্কুল কলেজ পর্যায়ে আছে, তারা আসলে আপনার মতো যদি হতে চায়, আসলে তাদের জন্য কি পরামর্শ থাকবে? এবং সকল শিক্ষার্থী যারা শুধুমাত্র ব্যাংকিং চায় তা না, অন্যান্য যারা শিক্ষার্থী আছে তারা পড়াশোনার ক্ষেত্রে আসলে কি কি বিষয়গুলো মাথায় রাখবে, যদি একটু পরামর্শ দেন আমাদের শিক্ষার্থীদের জন্য। বিষয়টা হচ্ছে আমার মতো নয়, হয়তো আমার চেয়ে উপরে। আপনার তীরটা ছুটতে হবে আকাশের দিকে, আপনি যতটুকু উঠতে পারেন। আমি যেটা মনে করি, আপনার স্পেসিফিক আমি চাকরির পিছনে না দৌড়ে নিজেকে মানে যোগ্য করে তোলার দিকে আপনাকে নজর দিতে হবে। আপনি নীতি নৈতিকতার দিকে আপোষ করা যাবে না। আপনি যদি নিজেকে যোগ্য করতে পারেন, আপনি যে কোনো চাকরিতে হয়ে যাবে। আপনি দেখবেন যাদের চাকরি হয় কিন্তু তাদের সব জায়গায় হয়। সুতরাং আপনি যদি নিজেকে গড়ে তুলতে না পারেন, তখন আসলে চাকরি করার সুযোগ থাকবে না। এই যে চাকরি হয় না এটা বিষয়টা কিন্তু ঠিক না। আপনাকে প্রথম কথা হচ্ছে, আপনি যদি ভালো চাকরি বাংলাদেশে ম্যানেজ করতে হয়, আপনাকে ম্যাথে ভালো করতে হবে, ইংরেজিতে ভালো করতে হবে, অ্যানালিটিক্যাল এবিলিটিতে ভালো করতে হবে, ক্রিটিক্যাল রিজনিংয়ে ভালো করতে হবে। এইগুলো যদি আপনার মাথায় ঠিকভাবে আপনি ভিত হিসেবে গড়ে তুলতে পারেন, আপনার চাকরি সুনিশ্চিত। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আমি নিশ্চিত আজকের এই প্রাণবন্ত আলোচনা থেকে আপনারা অনেক কিছু জেনেছেন। এই ব্যাংকিং পেশায় আসতে হলে কি কি প্রস্তুতি নিতে হবে এবং এই ব্যাংকিং পেশায় সফলতা লাভ করতে হলে কি কি করতে হবে সে সম্পর্কে আপনারা জেনেছেন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কিছু চাকরির খবর জানব। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনেই। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।